নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তথাগত, আমার সাথে আছে দেবজয়দা। আর এটা হলো ইউরোর ইতিহাসে দ্বিতীয় এপিসোড। আপনারা গত এপিসোডে দেখেছেন কি করে ইউরো কাপটা শুরু হলো এবং তারপরে প্রথম ইউরোতে কি কি ঘটনা ঘটলো, কি কি ইন্টারেস্টিং পলিটিক্যাল যে সিনারিও গোটা বিশ্বজুড়ে সেই সময় চলছে সেগুলো আপনারা জানলেন। এবার ইউরো 1964, এবার ইউরো কোথায় হচ্ছে? স্পেনে হচ্ছে। 1960 নিয়ে যদি কিছু কথা বলা যায়, রিক্যাপ করা যায়, তাহলে বলবো যে জনপ্রিয়তার দিক থেকে আমি বলবো না এটা খুব একটা নোটেবল বা খুব ভালো ইউরো হয়েছিল, কিন্তু প্রথম ইউরো হিসেবে 1960-এর ইউরোকে সবাই মনে রাখবে। ফুটবলের দিক থেকেও খুব দারুণ কিছু খেলা হয়নি, কয়েকটা ম্যাচ আমরা দেখেছি খুব ভালো, কয়েকজন প্লেয়ারকে আমরা দেখেছি ভালো। 64 ইউরো হয় স্পেনে। এবং এবারে আগের এপিসোডে যেটা আমরা আলোচনা করছিলাম যে রেজিস্ট্রেশনের ডেট পেরিয়ে যাচ্ছে, তখনও কেউ রেজিস্টার করছে না, শেষ অবধি বলে কয়ে 17টা দেশকে রাজি করানো যাচ্ছে খেলার জন্য। এবারে কিন্তু সেটা হয় না। এবারে আমরা যেটা দেখতে পাই যে 29টা দেশ ইউরো খেলতে রাজি হয়, প্রায় দ্বিগুণ। আগেরবার ইংল্যান্ড খেলেনি, এবার ইংল্যান্ড খেলে, কিন্তু ওয়েস্ট জার্মানি এবার খেলে না। ওয়েস্ট জার্মানির ফুটবলিং রিজনে খেলে না, খেলতে চেয়েছিল কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু সেই রাজনৈতিক ডামাডোল কিন্তু ইউরোপে তখনও চলে। ইউরোপে আমরা বরাবরই দেখে আসবো, ইভেন আজকেও যদি তুমি দেখো ইউরোপে রাজনৈতিক ডামাডোল চলছে। ফলে আর প্রত্যেকটা ইউরোতেই এখন একটা না কিছু সমস্যা। গত ইউরোতে আমরা দেখেছি ইউক্রেন খেলতে পারলো না। প্রত্যেকবার এরকম কিছু না কিছু সমস্যা হতেই থাকে। সেটা সেবারও এর কোনো পরিবর্তন আমরা দেখিনি। গ্রিসের সঙ্গে খেলা ঠিক হয় আলবেনিয়ার, আর তখন স্ট্যালিনিস্ট আলবেনিয়া আর গ্রিস অ্যান্টি কমিউনিস্ট। সেখানে এই দুটো দেশ, আর তাদের মধ্যে তখন যুদ্ধ চলছিল, সেই জন্য গ্রিস নিজের নাম তুলে নেয়। আরেকটা যেটা উল্লেখ্য হচ্ছে, যুগোস্লাভিয়া তখন দারুণ টিম ছিল। যুগোস্লাভিয়াকে আমরা আগের ইউরো কাপে ফাইনাল খেলতে দেখেছি, বিশ্বকাপে ভালো পারফর্ম করতে দেখেছি। এর মাঝখানে সেখানে যুগোস্লাভিয়া, সুইডেন তখন একেবারে নতুন একটা দেশ ফুটবলের দিক থেকে, তাদের কাছে হেরে যায়। আর স্পেনে খেলা হয়, স্পেন যথারীতি হেভি ওয়েটস, আবার একবার হেভি ওয়েটস, স্পেন সুপারস্টার একজন মেসি। হ্যাঁ, কারণ ডি স্টিফানো স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় সেই সময়, তিনি তখন আর্জেন্টিনা চলে গেছেন, ন্যাশনালিটি চেঞ্জ করে নিয়েছেন। আর সেমিফাইনালে আমরা দেখি ওঠে স্পেন ভার্সেস হাঙ্গেরি। ফার্স্ট সেমিফাইনালে হয়, আর সেকেন্ড সেমিফাইনালে সোভিয়েত ইউনিয়ন বনাম ডেনমার্ক। স্পেন ভার্সেস হাঙ্গেরি যে ম্যাচটা, সেটাতে মানে আমি বলবো সেই গল্পটা, কিন্তু এখানে বলার আগে একজনের কথা বলতেই হবে। তিনি হলেন লুইস সুয়ারেজ। ইনি কিন্তু এখন বর্তমানে লুইস সুয়ারেজ নন, তার নেমসেক। কিন্তু তার নেমসেকের মতোই এই লুইস সুয়ারেজও এই ফুটবলের যে ডার্ক আর্টস আমরা বারবার দেখেছি লুইস সুয়ারেজকে আমাদের বর্তমানে, এই ট্রেডগুলো ছিল। হ্যাঁ, এই ট্রেডগুলো ছিল, সেই কামড়ে দেওয়া, সেই রেফারি যখন অলক্ষ্যে একটা চোরাগোপ্তা ফাউল করে দেওয়া, এইগুলো ছিল। কিন্তু এই লুইস সুয়ারেজের মতোই ইনিও, এই স্প্যানিশ ভদ্রলোক, অদ্ভুত ফুটবলার ছিলেন। প্রচুর গোল করেছেন। বার্সেলোনার হয়ে ব্যালন ডিওর জিতেছেন 1955 সালে। ইন্টার মিলান সেই সময়, এই 1955 সালেই তাকে নিজেদের দলে নিয়ে নেয় একটা রেকর্ড, তখনকার যুগে একটা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে। এই লুইস সুয়ারেজ কিন্তু ছিলেন মেন, লোকজন এনাকেই মূলত দেখতে আসতেন। এই লুইস সুয়ারেজ খুব ভালো ফার্স্ট হাফে দারুণ পারফর্ম করেন। এখানে আরেকটা মজার গল্প হলো, এই খেলাটি হচ্ছিল মাদ্রিদে, এবং মাদ্রিদের যে দর্শক তারা কিন্তু সমস্ত ম্যাচ জুড়ে এই লুইস সুয়ারেজের নাম বারবার জয়ধ্বনি দিতে থাকেন। যদিও লুইস সুয়ারেজ কিন্তু জীবনের বেশিরভাগ খেলাটা বার্সেলোনার হয়ে খেলেছে। আর যেটা আমরা পরবর্তীকালে দেখবো, খুব কম প্লেয়ারের জন্য কিন্তু এটা হয়েছে। মাদ্রিদের মাঠে বার্সেলোনা প্লেয়ারদের জন্য জয়ধ্বনি আমরা দেখেছি রোনাল্ডিনহো, ইনিয়েস্তা, আর এই লামিনে ইয়ামাল স্পেনের হয়ে খেলছিল যখন তখন। যাই হোক, এই ম্যাচে কিন্তু যদিও হাঙ্গেরি টিম নামই অনেক ভারী ছিল, তাদের কিন্তু খেলার কোয়ালিটি আস্তে আস্তে আমরা দেখছি নিম্নগামী। স্পেন এদের এই স্কিলফুল ব্যাপারটাকে অতটা ভয় পেত না। তাদের মেন চিন্তা ছিল যে এই হাঙ্গেরি দলের স্ট্যামিনা প্রচণ্ড, তাদের দম প্রচণ্ড, তারা যদি এক্সট্রা টাইমে ম্যাচ যায় তাহলে বার করে দেবে। এবং অবধারিতভাবে এই ম্যাচটা এক্সট্রা টাইমে গেল,
কিন্তু আরেকজন লেজেন্ডারি খেলোয়াড় স্পেনের আমানসিও 112 মিনিটের মাথায় গোল করে এই স্পেনকে ফাইনালে তুলে দিলেন। অন্য যে ম্যাচ ইউএসএসআর ভার্সেস ডেনমার্ক, এই ম্যাচটা 3-0 ফলাফলে ইউএসএসআর জিতেছিল। একদমই ক্লোজ এনকাউন্টার না, আমরা সবাই জানি। ইউএসএসআর তখন দারুণ টিম, তারা একটা ইউরো জিতেছে, ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছে। কিন্তু অন্যদিক দিয়ে বলতেই হবে যে ডেনমার্কের যে সমস্ত নামজাদা প্লেয়ার ছিল তারা কিন্তু এই কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই নিজেদের নাম তুলে নিয়েছিল। আবার একটা মজার ঘটনা ঘটে যে এই ম্যাচটা খেলা হয় নো ক্যাম্পে, এবং নো ক্যাম্পে আমরা সবাই জানি ক্যাটালোনিয়া প্রদেশে, স্পেনের বার্সেলোনার হোম গ্রাউন্ড, এবং গোটা ক্যাটালান দর্শক তারা এই ইউএসএসআর টিমকে একদম ভুবন ভরিয়ে সমর্থন জানিয়ে যান। সারা দিন ধরে তাদের নামে জয়ধ্বনি দেন। ফাইনাল খেলা হবে ইউএসএসআর ভার্সেস স্পেন। জেনারেল ফ্র্যাঙ্কো, যিনি আগের ইউরোতে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কখনো এই স্পেনের ভূমিতে ইউএসএসআর এর অ্যান্থেম বাজতে দেব না, এখন সেই ফ্র্যাঙ্কোর জীবনের যে সবথেকে দুঃখের দুঃস্বপ্ন, সবথেকে ওয়ার্স্ট নাইটমেয়ার, সেটা বোধহয় এবার পূর্ণতা পেতে চলেছিল। ফাইনালে সোভিয়েত ইউনিয়ন বনাম স্পেন যে খেলা হয় সেটা স্পেন জিতে যায়, 2-1 গোলে জিতে যায়। এখানে একজনের নাম আমাদেরকে নিতেই হবে, সেটা হচ্ছে স্পেনের কোচ ডেল লোজোয়ার কথা। তিনি মাস্টার মাইন্ড ছিলেন এই বিনে, আর বলা হতো নাকি তিনি খুব ভালো ম্যান ম্যানেজমেন্ট করতে পারতেন। এই স্পেন টিমে কিন্তু একজন ভালো ম্যান ম্যানেজারের দরকার ছিলই, কারণ অনেক সুপারস্টার, সবাই খুব জনপ্রিয় প্লেয়ার, আর তার সাথে ভোকাল টনিক, মানে পিকে ব্যানার্জি বা আজকের দিনে ক্লাবের মতো তিনি খুব ইমোশনাল ভোকাল টনিক দিতে পারতেন। এই ফাইনাল খেলাটা দেখতে 79,000 লোক উপস্থিত হয়। প্রথম ফাইনালে ফ্রান্সে গেছিল 18,000 লোক হয়েছিল। সেটার অন্যতম কারণ অবশ্যই হোস্ট নেশন ফাইনাল খেলছে, সেটা হয়তো ফ্রান্সে হলেও আমরা দেখতে পেতাম। সেই দিক থেকে 1960 সালের ইউরোকে ছাপিয়ে যায় 1964 সালের ইউরো দর্শক সমাগমের দিক থেকে। সেমিফাইনালে প্রচুর লোক হয়, দুটো সেমিফাইনালে প্রচুর লোক হয়, ফাইনালে 79,000 লোক হয়। আর ফ্র্যাঙ্কো ওই মুসোলিনির মতো বা হিটলারের মতো, মুসোলিনি ওয়ার্ল্ড কাপে যেটা করেছে, হিটলার অলিম্পিকে যেটা করেছিল, ফ্র্যাঙ্কো এই মানে বিন্দুমাত্র একটাও মানে ও অপরচুনিটি ছাড়েনি, ওটাকে দেখে বলেছে আমার জন্য হয়েছে, মানে নিজের ক্রেডিট দেখানোর কোনো রকম সুযোগ ফ্র্যাঙ্কো ছাড়েনি। এবং সারা বিশ্বের কাছে ইউরো কাপ যে একটা বড় মানে বিগ শো, সেটা কিন্তু প্রতিষ্ঠা পায় এই ইউরোতে। স্পেন দারুণ খেলাটা শুরু করে, একটা হেডের মাধ্যমে তারা এগিয়ে যায় 1-0 গোলে। এর 2 মিনিটের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু 1-1 করে দেয়। রোমাঞ্চকর ম্যাচ। যখন সবাই ভাবছে সোভিয়েত ইউনিয়ন ম্যাচে হয়তো ফিরে আসবে, সেখানে কিন্তু তখন সোভিয়েত ইউনিয়ন সেই মানে 1-1 করে দেওয়ার পরেও কিন্তু ম্যাচে ফিরতে পারে না। আমরা দেখতে পাই প্রচুর মানে বলে না মিডফিল্ড কনজেশন যেটাকে বলে, মাঝ মাঠে প্রচুর ভিড়, প্রচুর মিসপাস হচ্ছে, সে এরকম একটা খেলার মাঝখানে। এবং লুইস সুয়ারেজ ছিল সোভিয়েত ইউনিয়নের টার্গেট ম্যান, তাকে প্রচুর ফাউল করা হয় এবং সে খেলার মাঝখানে ইনজিওর্ড হয়ে বেরিয়ে যায়। 86 মিনিটের মাথায় স্পেনের মার্সেলিনো উইনিং হেডারটা করে এবং স্পেন ফাইনাল ম্যাচটা জিতে যায় 2-1 গোলে। 1964 সালে ইউরো কাপ জয়ী হয় স্পেন ঘরের মাঠে। শেষমেশ ফ্রাঙ্কোর তাহলে রিভেঞ্জ নেওয়া হলো। আর এইটা তো শুধুমাত্র ফুটবল না, মানে এখানে ইগোর লড়াই, এখানে দুটো নেশনের লড়াই, এখানে দুটো পলিটিক্যাল আইডিওলজির লড়াই, সব কিছু এখানে কিন্তু জুড়ে যাচ্ছে। সেখানেই হারটা সোভিয়েত ইউনিয়নের মানুষ ভালোভাবে নিতে পারেনি। তাদের কোচকে প্রচণ্ডভাবে অপমান করা হয়, তাদের কোচকে স্যাক করে দেওয়া হয় যা মাত্র, এবং ক্রুশ্চেভ পার্সোনালি তাকে প্রচুর বকাঝকা করেন, হয়তো আন্ডারস্টেটমেন্ট। এইভাবেই শেষ হয় 1964 ইউরো। তাহলে 64 ইউরো 60 ইউরোর থেকে অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে, বক্স অফিসে অনেক বেশি টাকা অনেকটা। আমরা দেখছি 1968-তে ইউরো চলে যাচ্ছে ইটালিতে, কিন্তু তখন
পৃথিবী জুড়ে কিন্তু যে পলিটিক্সের যে অবস্থা সেটা কিন্তু একই রকম ভাবে একই রকম আছে, একই রকম ভাবে সেটা তখন আর কি বেশ টারময়েলের মধ্যে দিয়ে আরো বেড়ে গেছে 1964 সালের থেকে তুমি যদি কম্পেয়ার করো, আরো বেড়ে গেছে। 68 সালে আমরা দেখছি প্রাগে টিটোর বিরুদ্ধে একটা রেবেলিয়ান ঘোষণা হচ্ছে, ইউএসএ ভিয়েতনাম ওয়ার আমরা দেখতে পাচ্ছি, ভিয়েতনাম যুদ্ধ দেখতে পাচ্ছি, মার্টিন লুথার কিং, রবার্ট কেনেডি তারা খুন হচ্ছেন। অলিম্পিক্সে মেক্সিকোতে যে অলিম্পিক্স হয়েছিল সেখানে আমরা দেখছি যে কালো ফিস্ট, ব্ল্যাক ফিস্ট মুভমেন্ট যেটাকে বলে সেটা হচ্ছে। এই সবের মধ্যে ইউরো 1968 চলে আসছে ইটালিতে। কিছু চেঞ্জ করা হচ্ছে ফরম্যাটে। আগে কি ছিল যে সমস্ত টিম নিজেদের মধ্যে ডাইরেক্ট খেলবে হোম অ্যাওয়ে বেসিসে। হ্যাঁ, আর কোয়ালিফায়ার্স যেটা ওই ডাইরেক্ট ওটা নকআউট ছিল, ম্যাচ খেলবে। এবার করে দেওয়া হলো যে 10খানা আলাদা গ্রুপ করে দেওয়া হলো। এতে সুবিধাটা কি হলো, এইবার আমরা আস্তে আস্তে দেখছি যে কমার্শিয়ালাইজেশনটা কিন্তু আস্তে আস্তে খেলার মধ্যে ঢুকে আর এই যে পড়ছে। 10টা গ্রুপ করা হলো কোয়ালিফায়ার্সে, এটা কিন্তু ওই মডার্ন ইউরো কাপের শুরুটা কিন্তু 68 সালে একদমই তাই ওইভাবেই শুরু হচ্ছে। এবার একইভাবে আমরা সবাই জানি যে বড় দেশগুলো চাইবে যে আমাদের যত বেশি ম্যাচ হয় তত ভালো, ছোট দেশ চাইবে যে বাবা আমি একটাই ম্যাচ খেলি, একটা ম্যাচ জিতে যাই, হেরে যাই, যত ভালো হয়। তো মূলত এদের খুশি করতে এই চেঞ্জটা করা হয়। এখানে স্পেনের আমরা শুনেছি প্রথম ইউরোতেও তাদের সাথে গোলযোগ ঘটেছিল, দ্বিতীয় ইউরোতেও তাদের সাথে গোলযোগ ঘটে, তৃতীয় ইউরোতেও কিন্তু তাদের সাথে আবার একটা গোলযোগ ঘটে। তাদের কোয়ালিফাইং ম্যাচে তারা চেকোস্লোভাকিয়াতে খেলতে যায় এবং তখন জেনারেল ফ্র্যাঙ্কোর যে নির্দেশিত যে জাতীয় সঙ্গীত সেটা বাজানোর বদলে চেকোস্লোভাকিয়ার যারা আর কি অ্যারেঞ্জমেন্ট যারা করেছিলেন তারা বাজাতে শুরু করেন অ্যান্টি ফ্র্যাঙ্কো রিপাবলিকান পার্টির অ্যান্থেম। এটা কি মনে হয় দেবজাদা একটা কোইন্সিডেন্স? মানে এটা হওয়ারই ছিল। মানে স্পেন কিন্তু মানে ফ্র্যাঙ্কো কিন্তু পারছে না, মানে একটা ইউরো জিতে ফেলেছে কিন্তু তারপরেও আর কি মানে কি বলবো এই মিসঅ্যাপগুলো তাকে পিছন ছাড়ছে না। যাই হোক, স্পেনকে বেশি এইসব ঘটনা সহ্য করতে হয়নি, কারণ তারা ইংল্যান্ডের কাছে হেরে এই ইউরো থেকে কোয়ালিফায়ার্সে বিদায় নিয়ে নেয়। সেমিফাইনালে আমরা দেখছি 4টে টিম, ইটালি, ইউএসএসআর, ইউগোস্লাভিয়া আর ইংল্যান্ড। আর প্রথম সেমিফাইনাল ইতালি ভার্সেস সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। এই ম্যাচটা কিন্তু ইতালি বিখ্যাত ম্যাচ। ইতালি এই ম্যাচটা জিতে হচ্ছে টসের মাধ্যমে। প্রথমবার আমরা দেখি কোনো একটা ফুটবল ম্যাচ, কোনো একটা টুর্নামেন্টে, সেমিফাইনালে কোনো একটা ফুটবল ম্যাচ টসের মাধ্যমে কোনো একটা দেশ জিতছে। এবং এই টসের মাধ্যমে জেতাটার পেছনেও একটা মানে বেশ মজার গল্প আছে। সেদিন নেপেলে দারুণ বৃষ্টি হচ্ছিল, নেপেলসে দারুণ বৃষ্টি হচ্ছে। সেখানে তখন কোনো শুট আউটের নিয়ম তখনও অবধি ইন্ট্রোডিউস হয়নি, আর কোনো সাবস্টিটিউশনের নিয়মও ফুটবলে তখন, রেড কার্ডের নিয়মও তখনো ছিল না। রেফারি যদি মনে করতেন যে কোনো প্লেয়ার খুব বিচ্ছিরি খেলছেন তাকে তিনি বলতেন তোমাকে আজকে আর খেলতে হবে না, তুমি মাঠের বাইরে খেলো না। হ্যাঁ, এবার এই বৃষ্টির মাঝখানে এরকম একটা যুযুধান দুই প্রতিপক্ষ, কেন দুটো টিমই সমানে ইটালি আর সোভিয়েত ইউনিয়ন, সেখানে ইতালির দুটো প্লেয়ার ইনজিওর্ড হয়ে যায়। ফলে যখন ম্যাচের শেষ দিকে কিন্তু ইতালি 9 জনে খেলেছিল, এটা কোনো কার্ড সমস্যার জন্য না, জাস্ট তখন করতে পারছে না তাই জন্য। এবং এরপরে যখন খেলা অমীমাংসিত থাকে এবং বলা হয় আর কোনো রিপ্লে হবে না, তখন প্রথম কয়েন টস করতে ডাকা হয় দুইজন ক্যাপ্টেনকে। রেফারি দুজন ক্যাপ্টেনকে ডাকে। সেস্টেরনিয়েভ হচ্ছে রাশিয়ার ক্যাপ্টেন, আর ইউএসএসআর ক্যাপ্টেন, সোভিয়েত ইউনিয়নের ক্যাপ্টেন, আর ফাচেত্তি হচ্ছে ইটালির ক্যাপ্টেন। সেস্টেরনিয়েভ ইংলিশ বুঝতেন না, ফলে তাকে যখন বলা হয় কল করতে তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বুঝতে পারেন তাকে কি বলা হচ্ছে, কিছু বুঝতে পারেননি। ফাচেত্তি টেল কল করে এবং টেল পড়ে এবং ম্যাচটা ইটালি জিতে যায়। এইভাবে 1968 প্রথম সেমিফাইনালে ইটালি কয়েন টসে জিতে ফাইনালে পৌঁছে যায়। আর সেকেন্ড সেমিফাইনালে ইউগোস্লাভিয়া বনাম ইংল্যান্ড এই সময় কিন্তু বিশ্বকাপ বিজেতা 1966 সালে। আলফ রামজি তাদের কোচ, তাদের নেতৃত্বে এখনো কিন্তু মানে এই বিশ্বকাপেও কিন্তু আলফ রামজি কোচ, এই বিশ্বকাপ এই ইউরোতেও কিন্তু আলফ রামজি কোচ, এবং ওই টিমের পুরোটাই ওই টিম এসছে। ববি চার্লটন ছিলেন, জেফ্রে হার্স্ট কোয়ালিফায়ারে প্রচুর গোল করেছিলেন। কিন্তু
এই ম্যাচটা প্রচন্ড একটা বিচ্ছিন্ন ম্যাচ হিসেবেই লোকে মনে রাখবে, কারণ প্রচন্ড মার দাঙ্গা এই ম্যাচের মধ্যে। হ্যাঁ, এত যুগোস্লাভিয়া নিজে একটা কি বলবো ফিজিক্যাল ফুটবল খেলার জন্য বিখ্যাত ছিল। ইংল্যান্ডও সেই থেকে প্রচুর মারামারি শুরু করে। ওদের একজন প্লেয়ার আমরা সবাই জানি মুলারিকে আমি বলছিলাম আগেই যে রেড কার্ড তখন ছিল না। এটা ওরা ওয়ার্ল্ড কাপে প্র্যাকটিস করেই এসেছিল ব্রাজিল বনাম ইংল্যান্ডের ম্যাচ। এই কথাটা না আমার দাদু আমায় বলতো। আমার দাদু বলতো, আমি একবার আমার মনে আছে যে আমি খেলা দেখতে বসেছি, ইংল্যান্ডের খেলা হচ্ছে, এবার আমি সম্ভবত আমি লিভারপুলের সাপোর্টার, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বড় হয়েছি, বোধহয় জার্মানির সাথে খেলা হচ্ছে, স্টিভেন জেরার্ড খেলছে, সমস্ত বড় ইংল্যান্ডের তারকারা খেলছে, মাইকেল ওয়েন খেলছে, আমি বেশি ইংল্যান্ড জিততে পারছে না এরকমভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সময় আমার দাদু এসে আমি বলেছিল, হ্যাঁ ইংল্যান্ডকে এরকমভাবে সাপোর্ট করার কি আছে, এতদিন ধরে আমাদের দাসত্বতে রেখেছে 200 বছর ধরে, সেটা একটা যুক্তি। আর তার মধ্যে পেলেকে কিরমভাবে মেরে বার করে দিল। পেলেকে কবে 1966 সালে নাকি ইংল্যান্ড মেরে পেলেকে বার করে দিয়েছিল, না হলে প্র্যাকটিস ছিল এইটা করার আগে। যাই হোক, সেই প্র্যাকটিস এই ইউরোতেও প্রচন্ড কাজে আসে। মুলারি, আমি বলছিলাম যে রেড কার্ড তখন আসেনি, কিন্তু মুলারি এত বাজে ট্যাকেল করতে শুরু করে যে মুলারিকে রেফারি বলেন যে তোমাকে খেলতে হবে, বেরিয়ে যাও, মাঠ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। পরবর্তীকালে আলফ রামজে তাকে বলেছিলেন যে তার মুলারি ফাউলগুলো নাকি অতটাও ডেঞ্জারাস ছিল না। হ্যাঁ, ইউগোস্লাভিয়া পরবর্তীকালে বলে যে ইংল্যান্ডের প্লেয়াররা অনেক বেশি অ্যারোগেন্ট ছিল, তার কারণ তারা বিশ্বকাপ বিজয়ী একটা টিম। ববি চার্লটন আবার এর পরিপ্রেক্ষিতে বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলে, না আমরা মোটেই অ্যারোগেন্ট না, আমরা খেলতে পারিনি, তাই হেরে গেছি। যাই হোক, এইসবের কোনো প্রমাণ আমরা পাই না, কিন্তু যেটা প্রমাণ হয়ে যায় সেটা হলো যে ইংল্যান্ড যদিও আরো 2 বছরের জন্য তাদের বলা হবে যে আপনারাই হলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু ইংল্যান্ডের ঘরের মাঠে যখন টুর্নামেন্ট হচ্ছে না, তখন ইংল্যান্ডের অবস্থা যে মোটেই ভালো নয়, সুবিধের নয়, সেটা আরেকবার প্রমাণ হয়। 2024 অব্দি সেটা 2024 অব্দি সেটা সত্যি আছে। এরপরে ফাইনালে আমরা দেখি ইতালি আর যুগোস্লাভিয়া, একদল প্রচুর মারপিট করে উঠে এসেছে, আর একদল কয়েন জিতে উঠে এসেছে, মানে প্রচন্ড ডিফেন্সিভ নমুনা দুটো টিম। এবং এখানেও তাই হয়, এখানে মানে দুটো প্রচুর ডিফেন্সিভ টিম, গোল খাবো না, গোল করবো না, এরকম মনোভাব নিয়েই নেমেছে। প্রথম ম্যাচটা 1-1 ড্র হয়, এবং তখন ওই রিপ্লের ব্যাপার ছিল, রিপ্লে হবে, মানে সেমিফাইনালে কয়েন টস হবে, কিন্তু ফাইনালে রিপ্লে হবে। সেমিফাইনালে আরেকটা রিপ্লে করতে কি হয়েছিল না, রিজার্ভ ডে তখন ছিল না, রিজার্ভ ডে ছিল না, ফাইনালে রিজার্ভ ডে ছিল, ফলে ফাইনালে রিপ্লে হবে। ফাইনালে রিপ্লেতে ইতালি 2-0 গোলে জিতে যায়। টুর্নামেন্টের ওভারঅল কোয়ালিটি যেটা তুমি উল্লেখ করলে, সেমিফাইনালে এরকম মারপিট হলো, আগের ম্যাচে নাপোলিতে প্লেয়ার চলে গেল, 9 জন মিলে গেল, নাপোলিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মাঠের অবস্থা খারাপ। ওভারঅল টুর্নামেন্টেই আমরা খুব ভালো কোয়ালিটির ফুটবল কিন্তু 1968-তে দেখতে পাই না। সেখানে ফাইনালটা বলতে পারো তুমি ওই কোনো রকমের কোয়ালিটি, ওই 5 মার্ক পাওয়ার মতন একটা ফুটবল আমরা দেখতে পাই, যেখানে যুগোস্লাভিয়া কিন্তু ফিজিক্যালি ওরা যে ওই মারদাঙ্গা ফুটবলটা পুরো টুর্নামেন্টে খেলেছিল, হয়তো সবাই বলছিল বলে ওরা নিজেদের শুধরেছিল, নাহলে হাঁপিয়ে গেছিল বলে আর মারতে পারছিল না। ফাইনালে ওরা আর এতটা মারপিট করেনি, ফাইনালে ওরা একটু টোন ডাউন হয়েই ইতালির এগেনস্টে খেলতে নামে। এবং ইতালি কিন্তু অনেক বেশি যুগোস্লাভিয়ার এগেনস্টে বেটার ফুটবল খেলেছিল, বিশেষ করে চেষ্টা করেছিল, বিশেষ করে রিপ্লের দিন ইংল্যান্ডের থেকে। ইংল্যান্ড কিন্তু ধারে ভারে ইতালির থেকে তখন বেটার টিম, কিন্তু খেলা যদি যারা দেখেছেন বা যা আমরা পড়ছি তাদের দেখছি ইতালি বেটার ফুটবল খেলা, মানে গোল করার চেষ্টা করছে, এক্সাইটিং ফুটবল ইংল্যান্ড যেরকম হচ্ছিল না। সেখানে 2 দিন পরে যে রিপ্লেটা, প্রথম ম্যাচটা তো 0-0 ড্র হয়ে যায়, 2 দিন পরে যে রিপ্লেটা হয় সেখানে আবার আর একটা ঘটনা ঘটে, সেখানে যে ক্রাউড আসে না, খেলা দেখতে হয়ে গেছে, আবার একবার খেলা দেখবে, খুব একটা লোক আসে না। কিন্তু যুগোস্লাভিয়ার টিমকে দেখে বোঝাচ্ছে ছিল যে ওদের এনার্জি শেষ হয়ে গেছে, এত মারপিট করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে যে ওদের আর এনার্জি নেই। ওরা 30 মিনিটের মধ্যেই 2 গোল খেয়ে যায় ফাইনালের দিন, সেকেন্ড ফাইনালের দিন, এবং ফাইনাল হেরে যায়, ইতালি জিতে যায় 1968 ঘরের মাঠে। মানে পরপর 2বার আমরা দেখলাম ঘরের মাঠে দুটো টিম। 1972 সালে আমরা দেখছি ইউরো চলে আসছে বেলজিয়ামে। 1968 সালের ইউরো কিন্তু সেইভাবে
ফ্যানদের মধ্যে, সমর্থকদের মধ্যে সেইভাবে কিন্তু খুব একটা পপুলারিটি না পায় না 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 প্রচুর মিডিয়াতে এই নিয়ে প্রচুর গালাগাল করা হয়, প্রচুর মানে ক্রিটিসাইজ করা হয়, এইভাবে ফুটবল খেললে হয় না। খুব বড় বড় নিউজ পেপারে লেখা হয় যে একটা টুর্নামেন্ট জিততে যদি তোমায় 8-9 ডিফেন্ডার নিয়ে জিততে হয় তাহলে দরকার নেই বাবা এরকম টুর্নামেন্ট জিতে। এই টুর্নামেন্টকে বলা হয় ক্লুলেস, গোললেস, সোললেস, এবং বলা হয় ফুটবলের ম্যারাথন হচ্ছে এটা, মানে প্রত্যেকটা ম্যাচ এক্সট্রা টাইমে যাচ্ছে, 2-3 দিন ধরে খেলা হচ্ছে। কিন্তু ইটালির যারা লেজেন্ডারি খেলোয়াড়, যেরকম তুমি বললে ফাচেতি, রিভা, মাজ্জোলা, এদের কিন্তু একটা দেশের হয়ে একটা ট্রফি এবং একটা সিলভার মেডেল চলে আসে, একটা গোল্ড মেডেল চলে আসে, যেটা কিনা এরা কিন্তু হয়তো অন্য কোনোদিন পেতেন না। 1972 সালে ইউরো বেলজিয়ামে হচ্ছে। 1972 সালের প্রথমবার কিন্তু এই ইউরো কালার টেলিভিশনে দেখানো হচ্ছে। এই ইউরোতে সব থেকে ধারে ভারে এগিয়ে যে টিমটা আসে সেটা হলো ওয়েস্ট জার্মানি। ওয়েস্ট জার্মানি কিন্তু এবার খেলতে আসছে, এবং ওয়েস্ট জার্মানির টিমটা শুনলে তোমার মানে কি বলবো, তুমি শ্রদ্ধায় উঠে দাঁড়াবে। ওয়েস্ট জার্মানিতে তখন গোলে সেপ মায়ার, পল ব্রাইটনার, ফ্রান্স বেকেনবাওয়ার, উলি হোয়েনেস, গার্ড মোলার, এবং ম্যানেজার হচ্ছেন বিখ্যাত হেলমেট শো। আর সেমিফাইনালে উঠছে যে 4টে টিম, তারা হলো ইউএসএসআর, হাঙ্গেরি, জার্মানি আর বেলজিয়াম। প্রথম সেমিফাইনালটা আমরা দেখছি হাঙ্গেরির সাথে সোভিয়েত ইউনিয়নের মধ্যে হচ্ছে, ইউএসএসআর। খুব একটা চান্স হয় না, সোভিয়েত ইউনিয়ন এটা 1-0 গোলে জিতে যায়। এখানে যেটা উল্লেখযোগ্য, ফুটবলের বাইরে এই ম্যাচটা দেখতে আসে মাত্র 1659 লোক, মাত্র 1659 জন লোক। পাড়ার খেলা এর থেকে বেশি লোক দেখতে আসে, এর থেকে বেশি লোক আসে। সেটার কারণ আছে, কারণ একই সময়ে সেকেন্ড সেমিফাইনালটা, মানে একই দিনে সেকেন্ড সেমিফাইনালটা হচ্ছিল। এটা কেন হচ্ছিল? ইউএফা তো ইউএফা তখনও এটা আমার মনে হয় যে তখনও তারা শিক্ষা নিচ্ছে যে এখন এই যে একই দিনে দুটো বড় ম্যাচ দেয় না, শিক্ষাটা আমরা তখন নিয়েছিল। এ নিয়ে আমরা পরে কথা বলবো। এবারে সোভিয়েত ইউনিয়ন জিতে যায় 1-0 গোলে। খুব একটা ফুটবলে বলার মতো উল্লেখযোগ্য কিছু ঘটে না। সোভিয়েত ইউনিয়ন ফাইনালে পৌঁছে যায়। সেকেন্ড সেমিফাইনালে ওয়েস্ট জার্মানি ভার্সেস বেলজিয়াম। একদিকে ওয়েস্ট জার্মানি সুপারস্টারে ভর্তি, সর্বশ্রেষ্ঠ টিম সেই সময়, আরেকদিকে বেলজিয়াম যেটি নতুন টিম কিন্তু খুব ভালো খেলছে। স্কোর হয় 2-1। যেখানে যে ম্যাচটাই কিন্তু যেটা সবাই ভাবছিল হয়তো ওয়েস্ট জার্মানি দুর্মুষ করে হারাবে বেলজিয়ামকে, সেটা হয় না। বেশ স্ট্রাগল করতে হয় ওয়েস্ট জার্মানিকে, কিন্তু তারা জিতে যায়। সেখান থেকে সেই প্রবাদ খেলা হয় এরকম 90 মিনিট, কিন্তু তারপরে জার্মানি শেষ পর্যন্ত সেটা ফাইনালেই আমরা দেখতে পাবো, ফাইনালেই যেতে পারো। ফাইনালে ওয়েস্ট জার্মানি ভার্সেস সোভিয়েত ইউনিয়ন হয়। ফাইনালে কিন্তু আর ওয়েস্ট জার্মানি বেলজিয়ামের সঙ্গে যে খেলাটা খেলেছিল সেটা খেলে না, একেবারে ওয়ান সাইডেড ম্যাচ। এরকম ওয়ান সাইডেড ফাইনাল আমরা হয়তো এর আগে দেখিনি ইউরোতে, পরেও দেখিনি। 3-0 গোলে ওয়েস্ট জার্মানি জিতে যায় এবং 1972-এর ইউরো জয় করে ওয়েস্ট জার্মানি। এখানে ওয়ার্ল্ড কাপে যে কার্লেস আলবার্তো একটা সর্বকালের সেরা গোল করেছিল, 25খানা পাস খেলে, তারপরে পেলের কাছে বল আসছে, পেলে হালকা একটা লে অফ করছে এবং ডান দিক থেকে কার্লোস আলবার্তো, সেই যে কার্লেস আলবার্তোর সেই গোলটা, তার থেকেও বেটার গোল আমরা দেখতে পাই ওয়েস্ট জার্মানির কাছ থেকে। তারা মাঝে মাঝে 20-30টা পাস খেলছিল, অনবদ্য ফুটবল যেটাকে আমরা বলি, সেই ফুটবল। আর আধুনিক ফুটবলের জন্ম যদি তুমি বলো, সেটা বোধহয় এখান থেকেই শুরু হচ্ছে, এই সময় থেকে শুরু হচ্ছে। এটা আমরা কিন্তু দেখবো যে পরের সমস্ত এই যে ডেকেডের, মানে 70 থেকে মোটামুটি 85 অব্দি যে ফুটবলটা গোটা বিশ্বে খেলা হচ্ছে, তখন কিন্তু এই আজকের যে মডার্ন ফুটবল সেটার বোধহয় ওইখানে হলো জন্মস্থান, সেখানে জন্মে যাচ্ছে। 1976 সালে যে ইউরো, সেটা চলে আসছে যুগোস্লাভিয়ায় প্রথমবার। ফুটবল আস্তে আস্তে, আমি যেটা বলছিলাম, পরিবর্তিত হচ্ছিল। এই দশকের 70-এর দশক শুরু হয়েছিল 70 সালে ব্রাজিল ইটালি ফাইনাল। ব্রাজিল সেখানে ধারে ভারে ডিফেন্সিভলি এগিয়ে থাকা যে ইটালির যে টিম, তাকে একেবারে দুর্মুষ করে হারিয়ে দেয়, যেটা দেবজয়দা তুমি বলছিলে, সেই বিখ্যাত গোল কার্লোস আলবার্তোর। এইবার আস্তে আস্তে সিনে চলে আসছে কিন্তু হলুদ নীল থেকে সাদা কালো। ওয়েস্ট জার্মানি এই সময় তারা কিন্তু ইউরো জিতে ফেলেছে আগেরবারে, তারা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই প্রথমবার একটা দেশ একসাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর ইউরো চ্যাম্পিয়ন হয়ে খেলতে শুরু করছে। তাদের কিন্তু আগের ইউরোর প্রায় গোটা টিমটাই এখনো পর্যন্ত আছে। 4টে যে সেমিফাইনালিস্ট কোয়ালিফাই করছে, তারা হলো চেকোস্লোভাকিয়া, জার্মানি, নেদারল্যান্ডস আর যুগোস্লাভিয়া।
এইখানে নেদারল্যান্ডস কিন্তু জার্মানির, আমরা সবাই জানি ফাইনালে ওরা এর আগে হেরেছে জার্মানির কাছে, কিন্তু আমরা ভাবতে পারি যে ক্রাইফ আছে, টিম খুব ভালো, আসলে কিন্তু তা না। এই নেদারল্যান্ডসের কিন্তু অবস্থা অতটা ভালো না। রেনিশ মিশেলস, আমরা সবাই জানি রেনে মিশেল, আমরা রেনে বাংলা মিশেল। কাগজে পড়েছি। রেনিশ মিশেলস পদত্যাগ দিয়ে চলে গেছেন, তার বদলে এসছেন জর্জ নোবেলের সাথে ক্রয়ফের সম্পর্ক ভালো না, সমস্ত যে সুপারস্টার যারা নেদারল্যান্ডস টিমে তাদের সম্পর্ক ভালো না, এবং নোবেল বলছেন যে আমি ইস্তফা দিতে চাই, কিন্তু ডাচ বোর্ড তার ইস্তফা গ্রহণ করছেন না, বলছেন টুর্নামেন্টের পরে তুমি এসো, দেখা যাবে কি হয়। আমরা যেটা মানে বরাবর নেদারল্যান্ড টিমে দেখে আছি অন্তর্দ্বন্দ্ব, একটা কলহ। আমার মনে হয় যেটা আমি এটা রিসার্চ করতে গিয়ে যেটা দেখছিলাম যে ওদের না তোমার আমস্টারডাম এরিয়া হ্যাঁ, এবং তার বাইরে নন আমস্টারডাম যে area, তার একটা একটা বিরাট কনফ্লিক্ট প্রথম থেকে। দেখো, একটা বর্ণ বৈষম্য নিয়ে তো সমস্যা আমরা নেদারল্যান্ডসে সবসময় পেয়েছি। হ্যাঁ, কিন্তু এই সময় বর্ণ বৈষম্যটা না, এখানে থেকে ওই লোকালিটির যে সমস্যাটা, আমস্টারডাম আর সাবারবান এরিয়া, এই সমস্যাটা রয়েছে। না হলে তুমি ভাবো, আমরা জানি এর আগের বিশ্বকাপে নেদারল্যান্ড জিতবেই। টোটাল ফুটবল খেলছে, হ্যাঁ, ডাক টিকিট ছাপানো হয়ে গেছে, ক্রোয়েফ ছেলে খেলা করছে সবাইকে নিয়ে। সেখানে যে টিমটা ফাইনালে ওরকম ফুটবল খেলেও হেরে যায় ওয়েস্ট জার্মানির মতো টিম বলেই সেটা সম্ভব হয়েছিল। 2 বছরের মধ্যে টিমটার এরকম অবস্থা হয় না। একেবারেই একদম তুমি ঠিক কথা বলেছো দাদা। আরেকটা সারপ্রাইজ এই টিমের এখানে ছিল, আরেকটা সারপ্রাইজিং টিম ছিল চেকোস্লোভাকিয়া। এই চেকোস্লোভাকিয়া কিন্তু প্রচন্ড ইনফর্ম একটা টিম হিসেবে এই টুর্নামেন্টে ঢোকে। 17টা ম্যাচ তারা আনবিটেন ছিল। এখনকার দিনে আমরা যখন একটা ন্যাশনাল টিম 17টা ম্যাচ আনবিটেন থাকে, আমরা সেটা নিয়ে হইচই করি। তখনকার দিনে এটা কিন্তু এই 17টা ম্যাচ কিন্তু এমন না যে 1 বছরে হয়েছে, এই 17টা ম্যাচ কিন্তু 2-3টে বেশ বছর খানেক ধরে এরা আনবিটেন। আরেকটা দেশের জন্য এটা খুব ডিফিকাল্ট আনবিটেন স্ট্রিক দেশের জন্য, কারণ এই 17টা আনবিটেন স্ট্রিক আর সেই সময়ে যেখানে চেকোস্লোভাকিয়া কিন্তু তখন পাওয়ার হাউস না, সেখানে এটা দারুণ, এখানে এটা দারুণ ব্যাপার। যাই হোক, আমরা দেখতে পাই যে নেদারল্যান্ডসের এত সমস্যা সত্ত্বেও তারা সেমিফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চেকোস্লোভাকিয়া আর নেদারল্যান্ডস। সেখানে চেকোস্লোভাকিয়া 3-1 গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। আরেকটা মানুষের কথা এখানে বলা খুব জরুরি, সেটা হচ্ছে ভাকলাভ জেজেক, যিনি ছিলেন চেকোস্লোভাকিয়ার কোচ, যিনি কবিতা ভালোবাসতেন, শিল্পী মানুষ, যিনি কবিতা ভালোবাসতেন, আর তিনি স্মোক করতেন, প্রচুর স্মোক করতেন। আমাদের বাঙালিদের কাছে চেনাই লাগছে। হ্যাঁ, মানে শিল্পী স্মোক করছে সেসব অবধি ঠিক ছিল। প্রত্যেক ম্যাচের আগে তার 1 গ্লাস করে রাম লাগতো, তা না হলে তিনি ম্যাচ পরিচালনা করতে পারতেন না। কিন্তু এই চেকোস্লোভাকিয়ার উইনের জন্য কিন্তু পুরোটাই সবাই যে ক্রেডিট যাকে দেয় সেটা হচ্ছে এই ভাকলাভ জেজেক, এই মানুষটাকে। যেটা খেলা যেদিন হয়েছিল সেটা মানে একটা ভয়ঙ্কর দিন আর কি, মানে আমফানের মতো একটা তুফান হচ্ছে, মাঠের বাইরেও তুফান হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি এ তো আমরা বলেইছি, মানে ইউরো মানেই বৃষ্টি। প্রথম একটা ফুটবল খেলা হচ্ছে যেখানে দেখা যাবে রেফারি ছাতা মাথায় দিয়ে টস করতে যাচ্ছে মাঠের সঙ্গে 2জন ক্যাপ্টেন, এই ছাতা মাথায় দিয়ে রেফারি টস করে, তারপর খেলা শুরু হয়। এবং যেটা হয়, এই মানে বৃষ্টিতে যেরকম চারিদিক ধুয়ে যাচ্ছিল, চেকো ধুয়ে দেয় নেদারল্যান্ডসকে, 3-1 গোলে জিতে যায়। পরের সেমিফাইনালে খেলা হয় যুগোস্লাভিয়া বনাম ওয়েস্ট জার্মানির মধ্যে। এটা কিন্তু খুবই ইকুয়ালি কন্টেস্টেড, দারুণ টিম যুগোস্লাভিয়া, বরাবর আমরা বলে আসছি। এই ম্যাচটা যুগোস্লাভিয়া কিন্তু প্রথম 20-25 মিনিট ডমিনেট করছিল, কিন্তু তারা প্রচুর চান্স মিস করে। আমরা সবাই জানি জার্মানির এগেইনস্টে চান্স মিস করলে কি হয়। হ্যাঁ, সেটা 2 বছর আগে নেদারল্যান্ডস জেনেছে। এবারে যুগোস্লাভিয়া জানলো। একটা প্রবল হাড্ডাহাড্ডির ম্যাচ, কিন্তু 4টে গোল দিয়ে দেয় জার্মানি এবং ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচ চেকোস্লোভাকিয়া ভার্সেস জার্মানি, আবার একবার সেমিফাইনালের মতোই প্রচন্ড ফ্র্যান্টিক একটা স্টার্ট, কারণ দুটো দলই দারুণ, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দুটো গোলকিপার বারবার তাদের দেখা যাচ্ছে তারা মানে ওয়ার্ল্ড ক্লাস সেভ দিচ্ছে, হাই কোয়ালিটি চান্সেস ক্রিয়েটেড হচ্ছে, হাই কোয়ালিটি চান্স কনভার্ট হচ্ছে। শেষ ম্যাচ এক্সট্রা টাইমে গিয়ে 2-2 খেলা এখানে দাঁড়িয়েছে, এবং প্রথমবার ইউরোর ইতিহাসে আমার যতদূর জানা আছে যে প্রথমবার কোনো মেজর ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে একটা পেনাল্টি শুট, প্রথমবার। তো এখানেও সেই ইউএফা
তারা কিন্তু এই জিনিসটা আগে থেকে ঠিক করেনি। তারা এই ম্যাচটার ঘন্টা দুয়েক আগে এই দুই টিমকে জানায় যে দেখো, যদি আজকের ম্যাচটা যদি তোমাদের এক্সট্রা টাইমে যায় এবং তারপরে যদি ফলাফল না আসে, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা টাইমের পরে একটা পেনাল্টি শুট আউটে যেতে হবে। এবং এই পেনাল্টি শুট আউটটা কেউ নিতে রাজি নয়, কেউ এই পেনাল্টি শুট আউটে পেনাল্টি নিতে রাজি নয়। পরবর্তীকালে জার্মানির যে সংবাদপত্র, সেখানে জানা যাচ্ছে যে প্লেয়াররা নিজেদের মধ্যে কি কথা বলছেন। বেকেনবাওয়ার আমরা দেখেছি সেই আইকনিক ছবি, হাতে ব্যান্ডেজ, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলছে, হার মানছে না। সেই বেকেনবাওয়ার নাকি বলছে যে আমার কাঁধে ব্যথা, আমি আজকে পেনাল্টি মারতে যেতে পারবো না। শোয়ার্টজারব্যাক তিনি বলছেন আমি গত 9 বছরে একটা পেনাল্টি নিইনি, আজকে আমার পক্ষে পেনাল্টি নেওয়া সম্ভব না। গোলকিপার সেথ মায়ার তিনি বলছেন যে আমি তাহলে একটা পেনাল্টি নিতে যাই, তাকে রেড়ে করে উঠছে সেখানে ফ্রান্স বেকেনবাওয়ার বলছে না না বাবা দরকার নেই, তুমি আর যেই মারুক তুমি নাও। উলি হোয়েনেস লেজেন্ডারি খেলোয়াড়, উলি হোয়েনেস বলছেন যে আমি তো পেনাল্টি কী করে মারবো, আমি এত টায়ার্ড, আমি তো হেঁটে যেতেই পারছি না। যাই হোক, পেনাল্টি সবাইকে নিতে হচ্ছে এবং স্কোর দাঁড়িয়ে আছে পেনাল্টিতে চেকোস্লোভাকিয়া 3, জার্মানি 3। চেকোস্লোভাকিয়ার হয়ে পেনাল্টি নিতে যাচ্ছেন জুরেনমিক 3-3। তখন জুরেনমিক পেনাল্টি নিতে যাচ্ছে, জুরেনমিক পেনাল্টিটা কনভার্ট করছে, আমরা দেখতে পাই। স্কোর হয় 4-3, চেকোস্লোভাকিয়া 4, জার্মানি 3। এরপরে পেনাল্টি নিতে আসে জার্মানির ওয়েনেস। যেটা তুমি বললে, আগেই বলে দিয়েছে যে আমি পেনাল্টি নেব না। এরকম একজন মানুষকে পেনাল্টিতে মারতে পাঠালে যা হয় তাই হলো। স্পটে বসিয়ে বলটাতে শট মারলেন ওয়েনেস, বল চাঁদে পৌঁছে গেল। বল গোলপোস্টের অনেক উঁচু দিয়ে, গোলপোস্ট একদিকে বল একদিকে। অ্যাডভান্টেজ চেকোস্লোভাকিয়া 4-3। চেকোস্লোভাকিয়ার হয়ে শেষ পেনাল্টি মারতে আসছেন পানেঙ্কা, অ্যান্তোনিন পানেঙ্কা। এরপরে যেটা হয় সেটা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি। জার্মানির ফাইনাল পেনাল্টি, জার্মানির গোলে বিশ্বের শ্রেষ্ঠ গোলকিপার সেই সময় পানেঙ্কা তার সেই অবিশ্বাস্য চিপটি করেন। দেবজাদা তুমি দুজনেই ফুটবল খেলি, দেবজাদা এই পানেঙ্কার যে টেকনিকটা, আমরা এখন খুব আইকনিক একটা মোমেন্ট, কিন্তু এই পানেঙ্কা মারার যে টেকনিক, এটা কতটা কঠিন তোমার? আরে এটা দারুণ কঠিন, তুমি ফ্লোতে মারা যায় না এটা, মানে তোমাকে আর পেনাল্টিতে, ফাইনালের পেনাল্টিতে এরকম নার্ভ শুধুমাত্র লেজেন্ডদের আমরা দেখেছি। হ্যাঁ, আমরা জিদানকে দেখেছি, আমরা পরে মেসিকে দেখেছি, আমরা অনেকেই তারপরে দেখেছি এটা করতে, কিন্তু সেটা তো লোকে দেখেছি, কিন্তু তারা তো এখন প্র্যাকটিস করেছে, আর ও হয়তো প্র্যাকটিস করেছিল আগে থেকে, ভেবেই রেখেছিল। কিন্তু এটা একটা অবিশ্বাস্য, এটা একটা আইকনিক মোমেন্টের সৃষ্টি হয়। মানে ইউরো কাপের আইকনিক মোমেন্টগুলো একদম তুমি 1 নম্বরে এই পানেঙ্কা থাকবে। একটা ফাইনালে তার একটা সিগনেচার শট মেরে দেশকে জেতাচ্ছে, নাম হয়ে যাচ্ছে পানেঙ্কা। যেটা এরপরে যেটা ঘটে সেটা একটা অবিশ্বাস্য ঘটনা। বৃষ্টি হচ্ছে, প্রবল মুষলধারে বৃষ্টি হচ্ছে। স্টেজে ডায়াসে তখন চেকোস্লোভাকিয়ার প্লেয়ারদের ডাকা হচ্ছে ফাইনালের মেডেল দেওয়ার জন্য। তারা হঠাৎ খেয়াল করেন তারা জার্মান প্লেয়ারদের জার্সি পরেই উঠে গেছেন, কারণ তারা প্রাইজ নিতে। তারা জার্সি চেঞ্জ করেছেন এবং জার্মান প্লেয়ারদের জার্সি পরেই উঠে গেছেন চেকোস্লোভাকিয়ার হয়ে মেডেল নিতে। তাতে কি এসে গেল? কিচ্ছু এসে যায় না, কারণ লোকে মনে রাখবে এই চেকোস্লোভাকিয়া টিমের যে অদম্য জেদ এবং পানেঙ্কার যে ব্রিলিয়েন্স, তার যে জিনিয়াস, সেটাই লোকে মনে রাখবে। তার সেই পানেঙ্কার যে চিপটা, সেটাকে পরের দিন হেডলাইন হয়েছিল এই শটটা নাকি দ্য ফলেন লিফ, ঝরা পাতা, একদমই ঝরা পাতা। ধারে ভারে এই ইউরো সর্বকালের সেরা ইউরোগুলোর মধ্যে একটা হয়ে থাকবে, হয়তো সর্বকালের সেরা ইউরো এটাই। ফুটবলের কোয়ালিটির দিক থেকে, তার ট্যাকটিক্যাল ফিলোসফির দিক থেকে, সমস্ত রকম জেনারেল গেম প্লে, এত গোল হচ্ছে, প্রত্যেকটা ম্যাচ এক্সাইটিং হচ্ছে। এইরকম ইউরো বোধহয় আমরা আর কোনোদিন দেখি না। 1980-র যে ইউরোটা হবে দেবজাদা, সেটা কি এই ইউরোর যে এক্সপেকটেশন এই ইউরোটা সেট করছে, সেটা কি ম্যাচ করতে পারবে? অপেক্ষা করি, আমরা অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন। আমরা ফিরে আসবো পরের এপিসোডে বাকি যে ইউরোগুলো, সেগুলোর গল্প নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো, সেগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা আমাদের সাপোর্ট করুন আর একইভাবে আমাদের পাশে থাকুন।